আমাদের এই পৃথিবীর 4 ভাগের 1 ভাগ স্থল আর বাকি 3 ভাগই জল। এই জলের সিংহভাগই রয়েছে সাগর ও মহাসাগরে, মাটির গর্ভে আর বায়ুমণ্ডলে। এমনকি পৃথিবীর সমস্ত জীবের অন্যতম প্রধান উপাদান হল জল। অথচ পৃথিবী পৃষ্ঠে যত জল রয়েছে তার প্রায় 97 ভাগ আমরা ব্যবহারই করতে পারি না, কারণ তা অতিরিক্ত নোনতা আর পানের অযোগ্য। অবশিষ্ট প্রায় 3 ভাগ জলের বেশিরভাগটাই বন্দী হয়ে আছে তুষার স্তূপ আর গ্লেসিয়াসের মধ্যে। গোটা পৃথিবীর মাত্র 1 ভাগ জল, যার উৎস বৃষ্টি, ঝর্ণা, নদী, জলাশয় অথবা ভূগর্ভ, সেই জলই একমাত্র পান করা সম্ভব। সুন্দরবন পৃথিবীর এক ক্ষুদ্র সংস্করণ। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এই প্রশস্ত অঞ্চল পৃথিবীর প্রাকৃতিক বিস্ময়গুলোর মধ্যে অন্যতম। 3 দিকে সামুদ্রিক স্রোতধারা, জালের মতো ছড়ানো নদী, নালা, খাল, বিল, নোনা জলের খাঁড়ি আর বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভের জঙ্গল এই অঞ্চলকে করে তুলেছে ভয়ঙ্কর সুন্দর। বদ্বীপের মতো জেগে থাকা গ্রামগুলো বাদে যত দূর চোখ যায় খালি জল আর জল। তবু সুন্দরবনে যা সবচেয়ে অপ্রতুল তা হলো পানির যোগ্য জল। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আশা এনজিওর পক্ষ থেকে অনুষ্ঠিত হতে চলেছে একটি জল সচেতনতামূলক হৃদয়স্পর্শী পথনাটিকা। পরিচালনা আমরা কজন নাট্যকর্মী। বোলাখালী মাঝের খালপাড়া প্রাইমারি স্কুল ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে জলের হাহাকার। বসিরহাট সাব ডিভিশন, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। পানীয় জল সংগ্রহের রোজকার লড়াই এখানে জীবিকার লড়াইয়ের চেয়ে কোনো অংশে কম নয়। গ্রামের অধিকাংশ কলই বিকল। বছরের বেশিরভাগ সময়ে এই অঞ্চলে ভূগর্ভস্থ জলের স্তর এতটাই নিচে থাকে যে অগভীর নলের এই কলগুলো মানুষের তেষ্টা মেটাতে পারে না। প্রতিদিন কাক ভরে বেরিয়ে অনেকটা পথ হেঁটে তবে গভীর নলের কল অবধি পৌঁছনো, এটাই এখানকার মানুষের রোজনামচা। স্থানীয় পরিসংখ্যান অনুযায়ী এই অঞ্চলের এক একটি ডিপ টিউবওয়েলের উপরে নির্ভর করে প্রায় 400 মানুষ। গন্তব্যে পৌঁছানোর পর শুরু হয় আর এক লড়াই, জল ভরার লড়াই। লম্বা লাইন, অনন্ত অপেক্ষা আর প্রখর রোদ মাথায় নিয়ে চলে বেঁচে থাকার নিদারুণ সংগ্রাম। জল ভরার এই সংগ্রামে সামিল হওয়া অনেক শিশুরাই সময়ে স্কুলে পৌঁছতে পারে না, খেলার সময় পায় না, ফলে অকালেই হারিয়ে যায় তাদের শৈশব। আমাদের এলাকায় পানীয় জলের সমস্যা আছে। একটা টাইম কল আছে, সেখানে প্রচণ্ড ভিড় হয়। আর কোনো দিন তো আমাদের পানি ভরার কারণে স্কুলে যেতে লেট হয়, সময় মতো স্কুলে পৌঁছাতে পারে না। জলের জন্য আমাদের এতই সমস্যা হচ্ছে যে স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে, বা স্কুলে জল নেই। রাত্রে গেলাম, বাথরুমে গেলে জল ধরে পারিনি, টয়লেটটা চেপে আমাদের ঘরে আসতে হচ্ছে। এই টয়লেট চাপার জন্য আমাদের পেটে পাথর পড়ছে, গ্যাস হচ্ছে, পিরিয়ডের সমস্যা হচ্ছে। পিরিয়ডের সময় আমরা টয়লেটে জল পাই না, ঘন ঘন যেতে হয় বলে আমাদের টয়লেটে স্কুলে আমরা যাই না। জলের লাইনে পুরুষের সংখ্যা নেহাতি কম। জল ভরার গুরু দায়িত্ব এখানে মূলত মেয়েদের ওপরেই পড়তেছে। দীর্ঘ অপেক্ষা, কাঁখে ঠায় ধরে রাখা জলের পাত্র,
মাথার উপরে আগুন সূর্য, আর মনের মধ্যে চিন্তা, বাড়ি ফিরলে তবে উনুনে হাঁড়ি চড়বে। মাঘ ফাল্গুন মাস থেকে কোনো কলের জল থাকে না, সেই সময় কলের জলের লেয়ার নাকি অনেক নিচে নেমে যায়। তো সেই সময় আমাদের ড্রামের জল কিনে খেতে হয়। তো ঘরের বেটা ছেলেদের তো সেরকম কোনো কাজকর্ম নেই যে আমরা অত কেনা জল কিনে খেতে পারবো। ওই ড্রামের জল কিনি, তো বেটা ছেলেরা যেহেতু কাজে যায় তাদেরকে তো বেশি বেশি জল খেতে দিতে হবে, তাই আমরা ঘরের মহিলারা মেয়ে বাচ্চা যারা আছি তারা একটু কমই জল খাই, খেয়ে বেটা ছেলেদের জন্য একটু রেখে দেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে যে জলগুলো হয় কলের জল, সেগুলো প্রচুর পরিমাণে আয়রন থাকে, আমরা ওগুলো খেলে আমাদের প্রচুর পরিমাণে সমস্যা হয়। আর এই একটা যে টাইমের জল এখানে অনেকেই লোকে নিতে আসে, কিন্তু প্রত্যেকে তো নিতে পারে না। আধা ঘন্টা মতো টাইমে আমাদের দিয়ে দেয় ওই জলগুলো, কিন্তু অনেকে পায় অনেকে পায় না। আমার ফ্যামিলিতে 7 জন, 7-8 কলসি জল লাগে আমাদের। আর এইটি হচ্ছে কি আইলাকলে, মানে আমাদের গ্রামে সমস্ত লোকজন এইখানেই চাপ হয় জল নেওয়ার জন্যই। এবার জল নেওয়ার জন্যই অনেকটা সময় কেটে যায় আমাদের। জল, যা মানুষের প্রাথমিক অধিকার, তার বাণিজ্যিকীকরণ বেশ কিছু বছর ধরেই শুরু হয়েছে সুন্দরবন অঞ্চলে। জলের অপ্রতুলতার কারণে এখানকার মানুষ বাধ্য হচ্ছে বেসরকারি বাণিজ্যিক সংস্থাগুলোর থেকে চড়া দামে জল কিনতে। আমাদের এখানে খুব জলের কষ্ট। এই মাঘ ফাল্গুন মাসের পরের থেকে আর জল পাওয়া যায় না। অনেক সময় অনেক পুকুরেই জল থাকে না। আমাদের এইসব গাঢ় জলে গোসল করে বা উটো লিয়ারের পানি খেয়ে আমাদের পেটের কষ্ট হয়, গায়ে ঘা পাছড়া অনেক কিছু হয়। যতদিন পর্যন্ত আকাশের জল ভালো না হয় ততদিন পর্যন্ত জলের কষ্ট আমাদের মেটে না। আমাদের ঠিক মতন পয়সা করেই থাকে না, তার জন্য আমরা জল কিনে খেতে পারি না। জলটাতে আমাদের তো পয়সা দিয়ে কিনতে হবে। বাড়িতে যখনই আমরা 1 ব্যারেল নিয়ে আসছি একদিনই শেষ হয়ে যাচ্ছে, যার জন্য কিছু কিছু বাঁচিয়ে রাখছি। তার কারণে আমাদের জল খাওয়াটা পরিপূর্ণ হচ্ছে না। বাবুদের তাল পুকুরে মেশিনে দিনে দুপুরে তুলছে জল রাশি রাশি, খাচ্ছে সবাই পাচ্ছে হাসিয়া। গোটা গ্রামে 300 ঘর, যাকেই পাবি তাকেই ধর তাকেই ধর। মরা কল আছে 10টা, কেনা জল তাই তো ভরসা। সস্তায় বিকোচ্ছে ভাই আমাদের হেলদুল্লাই হেলদুল্লাই। সুন্দরবন, যেখানে অধিকাংশ মানুষই দারিদ্র সীমার নিচে বাস করে, তাদের কাছে পানীয় জল কিনে খাওয়া এক রকমের বিলাসিতা। আর্সেনিক যুক্ত হওয়ার কারণেও এখানে বেশ কিছু কলের জল পানের অযোগ্য। ফলে স্থানীয় মানুষেরা খাল অথবা পুকুরের অপরিশোধিত জল স্নান এবং রান্নার কাজে ব্যবহার করতে বাধ্য হয়। আমরা পুকুরের জল ব্যবহার করি, কলের জলে সেইগুলো হচ্ছে না। যেমন ভাত রান্না হচ্ছে না, ডাল সিদ্ধ হয় না, দুধ জাল দিলে কলের জলে কেটে যায়, ওই জন্য আমরা পুকুরের জল ব্যবহার করি। আমাদের এখানে জলের খুব সমস্যা, পানীয় জলের, পুকুরের জলের দিয়ে রান্না বান্না সমস্ত কিছু করা হয় আমাদের। খাবারের মাধ্যমে এই অস্বাস্থ্যকর জল বয়স্ক থেকে শিশু সকলের দেহে প্রবেশ করে, যার অনিবার্য ফল অসুখ। প্রকৃতি নিজের রক্ষা কবচ নিজেই গড়ে নেয়। ম্যানগ্রোভ অরণ্য এমন এক প্রাকৃতিক বাঁধ যা যুগ যুগ ধরে সুন্দরবনকে বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা করে আসছে।
কিন্তু সভ্যতা গড়ার নেশায় এই প্রাকৃতিক বাঁধ আজ বিপর্যস্ত। মৎস্যজীবী অধ্যুষিত এই অঞ্চলে ভেড়ি নির্মাণের কারণে অবৈধ উপায়ে কেটে ফেলা হচ্ছে অসংখ্য ম্যানগ্রোভের জঙ্গল। বিক্ষিপ্তভাবে গড়ে ওঠা ইট ভাটাগুলো অভাবনীয় ক্ষতি করছে সুন্দরবনের বাস্তুতন্ত্রের। নদীর দুপাড় জুড়ে যে বাঁধ নদীর লবণাক্ত জলকে লোকালয়ে ঢুকতে বাধা দিচ্ছে, ইট ভাটাগুলো নদীর পলি সংগ্রহের লোভে অবৈধভাবে সেই বাঁধ কেটে জোয়ারের জল ঢোকাচ্ছে নিজেদের এলাকায়। এর ফলে বাঁধের ভিত্তি হয়ে উঠছে দুর্বল। আর যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, নদীর লবণাক্ত জল এইসব দুর্বল বাঁধ ভেঙে অথবা বেআইনিভাবে কাটা খাল পথে গ্রামে ঢুকে পড়ে চাষের জমিকে প্লাবিত করে দেয়। আবার এই নোনা জল ভূগর্ভে প্রবেশ করে মিশে যায় পানীয় জলের সাথে, ফলে বেশিরভাগ পানীয় জলের কলই হয়ে পড়ে ব্যবহারের অযোগ্য। অন্যদিকে নোনা জলের কারণে চাষের জমি হয়ে যায় বন্ধা। তৃষ্ণার্ত চোখ খুঁজে বেড়ায় বর্ষার মেঘ। বহু কৃষক বাধ্য হয়ে জমিতে মাছ চাষ করে এবং অনেকে জীবিকার সন্ধানে পাড়ি দেয় অন্য রাজ্যে। আমি এই গ্রামেই থাকি, কাজ করি বাইরের রাজ্যে তামিলনাড়ুতে। যেখানে কাজ করি সেখানে জল, কারেন্ট সবই ভালোভাবে পাই, কিন্তু আমাদের গ্রামে ভীষণ জলের কষ্ট। টিউবওয়েলগুলোতে জল থাকে না, খাবার জল তো একদমই নেই, ব্যবহার করারও জল নেই, সেজন্য চাষবাস এখানে একদমই হয় না। জীবন জীবিকা করার জন্য আমাদের সবাইকে বাইরের রাজ্যে কাজ করতে হয়। আমরা খুব কষ্টে দিনকাল কাটাই। আজকে একটা নতুন ছড়া বলি আমরা। চলো। এক একে এক, বই এনেছি দেখ, দুই একে দুই, স্কুল যাবি না তুই। সুন্দরবনের বসিরহাট সাব ডিভিশনে দীর্ঘ 12 বছর ধরে বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ করে চলেছে আশা এনজিও। আমরা হবই কলেজ পার। বসিরহাট সাব ডিভিশনের 10টা ব্লকে আমরা আনুমানিক 12 বছর আগে কাজ শুরু করেছিলাম, মূলত 3টে ইস্যুকে ফোকাস করে: চাইল্ড প্রোটেকশন, উইমেন এম্পাওয়ারমেন্ট এবং প্রিভেন্টিভ হেলথ কেয়ার। এই জায়গাটা কাজ করার জন্য আমরা বিভিন্ন রকম পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে ব্যুরোক্র্যাটসদের সঙ্গে এবং আরও বিভিন্ন স্বেচ্ছাসেবী মানুষের সহায়তায় আমরা এলাকার মানুষকে সচেতন করার চেষ্টা করছি এবং সেই সাথে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমাদের যে মৌলিক অধিকারগুলো, যেখানে বলা হচ্ছে রাইট টু লাইফ, কিন্তু যেখানে আমাদের কাছে জল নেই, বিশুদ্ধ পানীয় জল নেই, সেখানে কিরমভাবে আমরা আমাদের রাইট টু লাইফকে পেতে পারি। নমস্কার, আমরা আশা এনজিও পক্ষ থেকে এসেছি। আপনারা কি জানেন আর্সেনিক কি? আর্সেনিকযুক্ত জল পান করলে কি কি হতে পারে? গ্রামে গ্রামে গিয়ে প্রচার এবং পোস্টারিং এর মাধ্যমে জলের সঠিক ব্যবহার সম্পর্কে স্থানীয় মানুষদের সচেতন করে আশা এনজিও। জল বিষয়ক জনসচেতনতা গড়ে তুলতে আশা এনজিওর সবচেয়ে অভিনব প্রয়াস পথনাটিকা জলের হাহাকার। গোটা কুসুমপুরে রাখায় বিশুদ্ধ পানীয় জলের অভাবের জন্য আমার মায়ের কল শূন্য হয়ে গেল।
জলজনিত বিভিন্ন অসুখ এবং সার্বিক চিকিৎসার জন্য বসিরহাট সাব ডিভিশনের বিভিন্ন অঞ্চলে প্রতি সপ্তাহে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে আশা এনজিও। প্রিভেন্টিভ হেলথ কেয়ার নিয়ে বলতে গেলে আমি বলতে চাই যে এখানে যে ব্লক হসপিটালসগুলো আছে সেখানে মেজর ফুটফল হয় কিন্তু মহিলাদের। মোটামুটিভাবে 100টা পেশেন্টের মধ্যে 70 থেকে 75টা পেশেন্ট থাকে মহিলা, এবং তারা মূলত অ্যাবডোমিনাল ডিজিজ, বিভিন্ন রকম স্কিন ইনফেকশন, আই ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, হাইপারটেনশন বা এই ধরনের রোগগুলো নিয়ে আসেন, যার মূল কারণ কিন্তু হচ্ছে জল। জলের ব্যবহার সম্পর্কে এরা সচেতন নয়। এরা যে পানীয় জল খাচ্ছে সেগুলো কিভাবে পরিশুদ্ধ করতে হবে সেটাও ওরা জানে না। হ্যান্ড হাইজিন যেটাকে আমরা বলি, হাত পরিষ্কার করে খাওয়া বা রান্না করার সময় হাত পরিষ্কার করা, এই ব্যাপারগুলোই ওদের খুব কম রয়েছে। কি গো দিদি, ভালো আছো তো তোমরা? হ্যাঁ হ্যাঁ ভালো। তোমাদের গতবার এসে জল কম খেলে কি হয় শিখিয়েছিলাম, এবার তোমাদের একটা নতুন জিনিস শেখাবো। আচ্ছা তোমরা হাত বার করো, এইভাবে আমরা ধোবো। এক, জলের অপচয় রোধ, পরিশুদ্ধ জল সংগ্রহ এবং তার ব্যবহার সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া আর জল ঘটিত অসুখ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আশা এনজিওর স্বেচ্ছাসেবীরা গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে কথা বলে পরিবারের সকলের সাথে। অভিজ্ঞ ডাক্তার এবং প্রশিক্ষণপ্রাপ্ত কমিউনিটি হেলথ ভলেন্টিয়ারদের নিরন্তর প্রয়াসে এই স্বাস্থ্য শিবিরগুলোতে পরিষেবা পায় বহু মানুষ। ওই আশা এনজিও থেকে অনেক সময় অনেক দিদিরা আসে, দাদারা আসে, তারা এসে দেখি মাইকে মাইকেও বলে যায় যে পুকুরের জল না ব্যবহার করতে। আবার দিদিরা এসে অনেক বউদের ডেকে গোল মিটিং করে করে বোঝায় যে কিভাবে আমরা খাবো, কিভাবে আমরা চলাফেরা করব, কিভাবে জল ব্যবহার করতে পারবো, আমাদের বাচ্চাকে ঠিক সময়ে স্কুলে পাঠাতে পারবো। এই জলের সমস্যার কারণে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত, তার ফলে আমরা এখানে আসি, এসে আমরা অনেক উপকৃত হয়েছি, যে আশা করি আরও হব। আশা এনজিও স্বপ্ন দেখে রোগমুক্ত সুন্দরবনের। We are working on the issue of the scarcity of safe drinking water, which is strongly prevalent in this Basirhat region, part of Sundarban and Indo-Bangladesh border. As a part of our social action, we are also mobilizing the community, and they now know the democratic process. They are approaching the panchayat system. They are raising the demand in the Gram Panchayat development plan, and I am happy to say that most of the plans are approved by the panchayat system. And Government of India has also taken a pledge that they will provide each and every household drinking water through tap water system by 2024. একদম রিসেন্ট যে জিপিডিপির বাজেট স্যাংশন হয়েছে, সেখানে আমাদের ইন্টারভেনশন এরিয়ার বিভিন্ন গ্রামগুলোতে কিন্তু পাইপলাইনের দ্বারা জল সরবরাহ যে করা হবে সেটার উল্লেখ করা হয়েছে। আর জল কিন্তু একটা গ্লোবাল ইস্যু। This drinking water issue is not locally, but there is global concern also, and it's a part of sustainable development goals. So we are trying to link our local issue to the global concern. পানীয় জলের অপ্রতুলতা শুধুমাত্র সুন্দরবনের আঞ্চলিক কোনো সমস্যা নয়, সমস্ত পৃথিবীর, পুরো সভ্যতার সংকট। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে জনপ্রতি বরাদ্দ জলের ভাগও কমে যাচ্ছে, কারণ পৃথিবীতে বিশুদ্ধ জলের পরিমাণ সীমিত। অথচ এই সীমিত জলও আমরা বেহিসেবি অপচয় আর দূষণের মাধ্যমে নিঃশেষ করে ফেলছি। আর এই বিশ্বব্যাপী সংকটের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। আজ পৃথিবীর শতকরা 20% মানুষ ভুগছে তীব্র জলসংকটে, যার ফলে দেখা দিচ্ছে রোগ আর মহামারী। তথ্য বলছে শুধুমাত্র ভারতবর্ষেই পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ জলের অভাবে প্রতি বছর মারা যাচ্ছে প্রায় 2 লক্ষ মানুষ। ভূগর্ভস্থ জলের পরিমাণ কমে যাওয়া এবং ব্যাপক হারে অপচয়ের ফলে আগামী 10 বছরের মধ্যে ভারত তথা বিশ্বের আরও অনেক দেশ মুখোমুখি হতে চলেছে অভাবনীয় জল সংকটে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আমাদের জলের অপচয় বন্ধ করতে হবে। বিভিন্ন উপায়ে জলকে সংরক্ষণ করতে হবে। ব্যবহার করা জলকে পুনরায় ব্যবহার করতে হবে। পুকুর অথবা কৃত্রিম ট্যাঙ্কে বৃষ্টির জলকে ধরে রাখতে হবে।
আর প্রচুর সংখ্যায় গাছ লাগাতে হবে, কারণ গাছ প্রকৃতির জলের পরিমাণকে সুরক্ষিত করার সাথে সাথে ভূগর্ভস্থ জলের স্তরও বৃদ্ধি করতে সাহায্য করে। এই রকমই কিছু নিয়ম আর সাবধানতা অবলম্বন করলে তবেই পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকবে আর দূর হবে জলের সংকট।